খাবার শেষে জাংকুক বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলেনি তেকে। তবে যাওয়ার আগে সিনহাইকে বলেছে যে বিকেলের দিকে তারা বাড়ি ফিরবে তেকে নিয়ে। বন্ধ গোডাউনের ভারী লোহার দরজা চাপা শব্দে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেতরে পা রাখলো চিয়ন জাংকুক। চারিদিকে পুরনো কাঠ, মরচে ধরা লোহার শেলফ আর বাতাসে ভেসে থাকা ধুলোর গন্ধ, সব কিছু মিলিয়ে একটা উত্তেজনা ছাড়িয়ে গেল গোটা পরিবেশে। তার অপেক্ষায় কংক্রিটের দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল জেহব। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। যেন সে জানতো আজকের এই দিনটা একটা নতুন গল্পের মোড় নেবে। জাংকুকের পা থেমে গেল কিছু দূর এসে। দুজনের মাঝে কয়েক হাত ফাঁকা জায়গা। জেহব এগিয়ে এসে ধীরে ধীরে নিচু স্বরে বলল, তুই এলি শেষমেশ, এই পশুটাকে বেঁধে রেখেছি। জাংকুক কোনো রকম বাক্য ব্যয় না করে ধীরে ধীরে যেতে লাগলো সামনের দিকে। চেয়ারে বাঁধা অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে সুইয়ং। সুইয়ংকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে তার। রাগে ফুঁসছে সে। চোখের ইশারায় জেহবকে বলল সুইয়ংকে জাগাতে। পাশে থাকা জলের বোতল তুলে সজোরে জলের ঝাপটা দিল সুইয়ংয়ের মুখের ওপর জেহব। সুইয়ং চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। জাংকুক, তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এসব? সাইলেন্স। ফাঁকা ঢোক গিলল সুইয়ং। পাশে থাকা একটা রড হাতে তুলে নিল জাংকুক। সুইয়ংয়ের সামনাসামনি একটা চেয়ারে বসলো সে। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, তুই কেন এমন করলি সুইয়ং? থরথর করে কাঁপছে সুইয়ং। প্রাণ পাখিটা যায় যায় অবস্থা তার। কি কি করেছি আমি? চোখের কর্ণ লাল হয়ে গেল জাংকুকের। রাগটা যেন বেড়েই চলেছে। কি করেছিস তুই জানিস না সুইয়ং? তুই দেখো জাংকুক, তুমি যদি ভেবে থাকো আমাকে এসব বলে ভয় দেখাবে, তাহলে ভুল করছো। তুমি ভুলে যাচ্ছ ন্যান্সির কথা। পরের বাচ্চা, তোর কি মনে হয় যে আমি তোকে আমার বোনের ধারে কাছে আসতে দেব? তোকে তো আমি... হঠাৎ করে হো হো করে হেসে উঠল সুইয়ং। এতক্ষণ তার ভেতরে থাকা ভয় ডর সব কিছু উবে গেল। তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তার হাসির শব্দ পুরো গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ল। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে, আমি কি তোকে ভয় পাই জাংকুক? তুই আমাকে ন্যান্সির কাছে যাওয়া থেকে আটকাতে পারবি তো? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল জাংকুক। পাশে থাকা জেহব ফুঁসছে রীতিমতো। যেখানে নিজের বউয়ের কাছে যাওয়া থেকেই আটকাতে পারিসনি, সেখানে আমার বউয়ের কাছে যাওয়া থেকে আটকানোর তুই কে? বুকের ভেতর কেঁপে উঠল জাংকুকের। থমকে দাঁড়ালো সে, কলার চেপে ধরে। ভগবানের দিব্যি, আজ আমি তোকে ফেলবো সুইয়ং। হ্যাঁ, ফোনে ভিডিও আছে, দেখ। যা, আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না জাংকুকের। নিজের চুল খামচে ধরছে সে। জেহবের দিকে তাকিয়ে বলল, ফোন কোথায় ওর? জেহব, ফোন দে ওর। পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিল জেহব। জাংকুক কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে গ্যালারিতে প্রবেশ করলো। ভিডিও এদিক সেদিক খুঁজে অবশেষে পেল জাংকুক। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে তে। শুধু চুপচাপ সে শুয়ে নেই, মাঝে মাঝে এদিক সেদিক করছে। নড়াচড়ার কারণে শাড়ির অনেক অংশ সরে গিয়েছে, যার ফলে অনাবৃত অংশগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রায় সব কিছু খোলামেলা। স্তম্ভ হয়ে গেল জাংকুক। তি তাকে বলেছিল যে সে ফিল করতে পারে কেউ তাকে দেখছে। সে বারবার বলেছিল যে রুমে কেউ ছিল। ফোনটা হাত থেকে নিচে পড়ে গেল। থমকে গেল জাংকুক। সে একবার যদি তের কথা বিশ্বাস করত। তাচ্ছিল্যের একটা হাসি কানে এলো জাংকুকের। ভাই, তোর বউ এত হট, কি বলবো, একদম ফিদা হয়ে গেছি। শুধু আমি নয়, আমার সাথে কাইও ফিদা হয়ে গেছে। উফ মাইরি, একবার হলেও যদি ওর সাথে
বাচ্চা। সব দিয়ে উল্টে চেয়ার সহ ফেলে দিল তাকে জেহব। তার বাচ্চা, তুই শেষমেশ তের দিকে। তোর তো বউ নেই, না হলে তোর বউটাকেও আদর করতাম জেহব। সুইয়ংয়ের কথাগুলো কাঁটা দিচ্ছে জেহবের গায়ে। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে আছে। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। তুই আর যাই করতিস আমি তোকে ডাকতাম সুইহং, কিন্তু তুই আমার পার্সোনাল মানুষটার দিকে নজর দিয়ে বড্ড বড় ভুল করে ফেলেছিস। চোখ উঠিয়ে তাকালো সুইয়ং। জেহবও বোঝার চেষ্টা করছে জাংকুকের ভাবান্তর। জাংকুকের রাগ একমাত্র সেই দেখেছে। আজ সুইয়ংয়ের সাথে কি করতে চলেছে তা সে আন্দাজ করতে পারছে। নাম সায়ন, বহুরূপী এক। তোর ভাই সুহিয়ং তো আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে। তুই ওর ছোট ভাই, তাই তো? ন্যান্সির সাথে সুহিয়ংয়ের সম্পর্ক হয়, বিয়েও হয় সুহিয়ংয়ের সাথে, অথচ সে অস্ট্রেলিয়ায় চলে যায়, আর তার জায়গা নিলি তুই। জাংকুকের কথা শুনে চমকে ওঠে জেহব। তার মানে ও সুইয়ং নয়, এটা সত্যি। এর মানে এত বছর এই লোকটা ন্যান্সির সাথে অবৈধ সম্পর্ক চালাচ্ছিল। জাংকুক আবার বলতে শুরু করলো। মুখে প্লাস্টিক সার্জারি করেছিস একমাত্র আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। এমনকি ওই ছোট্ট রাহুল, ওকেও তুই ব্যবহার করেছিস। পাকা হাসলো। সুইয়ং নামের ছদ্মবেশী সায়ন। আরে বাস, সব তো দেখছি জানিস। হাতে নেওয়া ছুরিটা দিয়ে কেটে নিল জাংকুক। সায়নের। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সায়ন। তোদের মতো পাচারকারী ঠকবাজ খুব বেশি দিন টিকতে পারে না। আগে তোকে শেষ করব, তারপর তোর অস্ট্রেলিয়ার ভাইকে। তোর এত সাহস আমার বোনের সাথে এত বড় ধোঁকাবাজি করিস? কথাটা বলেই ধারালো লম্বা একটা ছুরি তুলে নিল জাংকুক। হ্যালো, সব কিছু শেষ সুগা। জেহপের ফোন পেয়ে প্রথমে চমকালো সুগা। সবকিছু শেষ শুনে আটকে উঠল সে। কি হয়েছে একটু খুলে বলবি প্লিজ? সুহিয়ং। কি বলছিস তুই? তার মানে সায়ন? হ্যাঁ, সেদিন যখন কৃষ্ণপুরে চাঙ্কু গুলি করা হয়, ওটার কেউ নয়, কাই করেছিল। আর কাইকে করতে বাধ্য করেছে সায়ন, মানে যাকে আমরা সুহিয়ং নামে চিনি। কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। সুহিয়ংয়ের সাথেও ঠিক সেটাই হয়েছে। অন্ধকার কারাগারের পিছনে আস্থার জায়গা। এখন কোথায় সায়ন? হা, ওর অবস্থা জাংকুক এমন করেছে যে সে বারবার পদে পড়বে। কিন্তু জেহব, আমাদের ন্যান্সির কি হবে? ন্যান্সির কথা মাথায় আসতেই বুকের ভেতর মোচড় দিচ্ছে জেহপের। সে সত্যিই জানে না এসব কিছু জানার পর তার ঠিক কি অবস্থা হবে। আমি সত্যিই জানি না সুগা, আমি কি করে বলবো সবটা ন্যান্সিকে। সুগা আবারও তপ্ত নিঃশ্বাস ফেলল। উকি দিয়ে দেখলো যে জিমিন বিছানায় ঘুমিয়ে আছে, এদিক ওদিক করছে। সুগা, আমাকে সব আপডেট দিতে ভুলিস না। আখিরকার আমিও জানতে চাই যে মাস্টার মাইন্ডের অবশেষে কি হয়। ওকে। রোজের আজ ভীষণ জ্বর এসেছে। অবশ্য তার এই জ্বরের কারণ জেহব আর তার ছোট কাকিমা। এই যে রাত বিরাতে অবাক করে দিয়ে বলছে যে রোজের জন্য পাত্র দেখা হচ্ছে। খুব শীঘ্রই একটা ভালো পাত্র খুঁজে মেয়েটাকে বিয়ে দেবে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে মেয়েটার অবস্থা একদম খারাপ। যাকে ভালোবাসে তাকে ছেড়ে অন্য কাউকে আপন করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না মেয়েটা। বারবার কল করছে অথচ একবারও লোকটা ফোন ধরছে না। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। জানলার কাছে বসে গুনগুন করে গান করছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার সুখ ব্যথার জোয়ারি বুকে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো,
আমি তোমারই থাকবো। অন্ধকারে ঢাকা বাড়িটার ভেতরে দাঁড়িয়ে তের বুকের ভেতর এক অজানা শীতলতা নেমে এলো। হঠাৎ করেই তার পরিচিত পৃথিবীটা বদলে গেছে। তে যখন নিজের বাড়ি থেকে এই বাড়িতে এলো, মানে জাঙ্কুকের বাড়িতে যখন এলো, তেরও বাড়ি সেটা, তখন মনে হচ্ছিল নিঃসঙ্গতা আর হবে না, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। যে হোক কথা দিয়েছিল বিকেলের আগেই জাঙ্কুক থাকবে সবার আগে, অথচ রুম জুড়ে নীরবতা, বাতাসটাও যেন স্তব্ধ। জানলার কাছে পড়া চাঁদের আলোয় ঘরগুলো যেন একটা আতঙ্কিত কোষ হয়ে উঠল। ড্রয়ার হাতড়াতে হাতড়াতে অবশেষে তে মোমবাতি খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে যেন সে মাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন ধরিয়ে মোমবাতিটা জ্বালালো। ঘরটা যেন নতুন রূপে ধরা দিল। বাড়ির সদস্যরা নেই, কেন নেই তাও জানা নেই। যেহোপ ন্যান্সি আর জিনকে সাথে করে আনেনি, ওরা নাকি কাল আসবে। সিঁড়ির প্রতিটা ধাপে পা ফেলার সময় তিন মনে হচ্ছিল যেন কিছু একটা হবে। দরজা খুলে ভেতরে প্রবেশ করার সাথে সাথে তার যেন মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। পেছন ফেরার আগেই কোমরের চারপাশে জড়িয়ে এলো দুটো বাহু। তে থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা, ভুল হবার কোনো উপায় নেই। তার শরীরের তাপ পোশাক ভেদ করে তের শরীরের মধ্যে পৌঁছে গেল। কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল তে, লেফটেন্যান্ট সাহেব। জাঙ্কুকের নিঃশ্বাস ঘাড়ে পড়ছে, জ্বলন্ত এক ধরনের উষ্ণতা, শব্দহীন অথচ প্রবল অস্তিত্ব নিয়ে সে মিশে যাচ্ছে তের অস্তিত্বে। তের দুটো হাত অনিচ্ছায় নড়লেও জাঙ্কুক যেন কিছুই শোনে না। ঘাড়ে এক নরম চুমু এঁকে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কাঁদতে এসেছি আজ নিজের মতন করে। তের চোখ বুজে আসে, শরীর কেঁপে ওঠে থর থর করে। ছেড়ে দিন। আই এম সরি সুখ, আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা আমার বিশ্বাস করা উচিত ছিল সেই দিন রাতে। তে বুঝতে পারল না জাঙ্কুকের কথার অর্থ। জাঙ্কুক হঠাৎ ছোট্ট একটা মসৃণ কাপড় তুলে নিজের চোখে বেঁধে নিল, যেন অনুভূতিকে বাড়িয়ে দিতে চায়। আজকে থেকে ছুঁতে চায় মনের চোখ দিয়ে, শুধু অনুভব দিয়ে। তে তখনও নিঃশব্দ, এক অদ্ভুত অবসতার মধ্যে। তার হালকা শরীরকে আলতো করে কোলে তুলে নিল, তারপর বসিয়ে দিল কাঠের ক্যাবিনেটের ওপর। মোমবাতির আলোয় দুলতে থাকা ফিতেটা এক টানে খুলে দিল। বুকের ভেতর ধুকপুক করছে রমণীর। নিজের সাদা শার্টটা খুলে তিন মুখটা হালকা করে ঢেকে দিল, যেন তেকে সমস্ত কাঁপাকাঁপি থেকে রক্ষা করতে চায়। অবাধ্য অনুভূতিগুলোর জন্য তের ভেতরটা কেঁপে উঠছে। কণ্ঠনালীর কাছ থেকে সমস্ত ভাষা যেন হারিয়ে যায়। জাঙ্কুক ধীরে ধীরে চোখের কাছ থেকে নিজের শার্টটা সরিয়ে দেয়। তীর দুটো হাত নিজের শার্ট দ্বারা হালকা করে বেঁধে ফেলল জাঙ্কুক, কিন্তু তে চমকে উঠল। না প্লিজ। তুমি শুধু আজ একটু কাঁদবে, আর কিছুই না। তীর বুকের বাঁ পাশে হৃদস্পন্দন ক্রমশ ছুটেই চলেছে। তেকে আলতো করে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল জাঙ্কুক। ভেজা শরীরের উষ্ণতায় একাকার করে দিল তেকে। শক্তপোক্ত শরীরের নিচে চাপা পড়ে গেল তের নরম দেহখানি। তার চোখ ধীরে ধীরে বুজে আসে, অবচেতনভাবে মিশে যায় সেই ছোঁয়ায়, যেটা ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া, সমুদ্রের মতো প্রশান্ত। জাঙ্কুক তাকে ফিসফিস করে বলে, Let me break you only to hold you closer. You are mine, in light, in darkness, in every breath. এতক্ষণে তে লক্ষ্য করেছে জাঙ্কুকের হাতে লালচে তরল পদার্থ, রক্ত। প্লিজ জান, ওয়ান্স মোর, এটা আমার রক্ত। আমি আবারও
আজ তোমাকে নিজের করে পেতে চাই। প্লিজ, রক্তে রঞ্জিত করব আজ তোমায়, মিসেস জিওন। কিন্তু তে জাংকুকের কোনো কথাই শোনে না। তের হাতটা আগে অ্যান্টিসেপটিক লাগিয়ে, মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর আবার যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যায়। জাংকুক শুধু তের কর্মকাণ্ডগুলো চুপচাপ দেখতে থাকে। কি হলো, থেমে গেলেন যে? না, দেখছিলাম এরকম ঘনিষ্ঠ মুহূর্তেও আমার বউয়ের আমার প্রতি কত খেয়াল, মানে আমি কতটা লাকি ভাবো। আপনিও তো আমার খেয়াল রাখেন, তবে আমি কেন নয়? জাংকুক তের গলায় অনবরত পাগলের মতো কিস করতে থাকে। তেও তার সাথে তাল মেলাতে থাকে। তবে হঠাৎ করেই তে জাংকুককে নিজের দিকে টেনে নিজেই জাংকুকের ঠোঁটের মধ্যে ঠোঁট মিলিয়ে দেয়। জাংকুক তো পুরোই শকড, কিন্তু সেও তেকে কিস ব্যাক করতে থাকে। তাদের ভালোবাসার একটা অন্য রূপ নেয়। দুজন দুজনকে অনবরত ছুঁয়ে দেয়। তের দুটো হাত জাংকুকের পিঠ জুড়ে বিচরণ করতে থাকে, আর জাংকুকের দুটো হাত তের জামার ভেতর দিয়ে তের পেটে বিচরণ করতে থাকে। আস্তে আস্তে উপর দিকে ওঠে। উপর দিকে উঠতে উঠতে তের দুটো স্কুইজ করতে থাকে জাংকুক। আহ, জাংকুক। ইয়েস বেবি গার্ল, ডু ইউ ফিল পেইন? নো, কন্টিনিউ। তে জাংকুকের পিঠ খামচে ধরে। তাতে জাংকুকের পিঠে তের নখের আঁচড় লেগে যায়, কিন্তু তাতে জাংকুকের কোনো ভ্রুক্ষেপ নেই। জাংকুকের হাত তের সারা শরীর জুড়ে বিচরণ করতে থাকে। তের হাতও জাংকুকের সারা শরীর জুড়ে বিচরণ করতে থাকে। জাংকুক তের সারা শরীরে কিস করতে থাকে, বাইট করতে থাকে। আজকে তেও জাংকুকের সাথে তাল মিলিয়ে নিজেও জাংকুকের সারা শরীরে কিস করতে থাকে, বাইট করতে থাকে। তে শুধু মুচকি হাসি, তে যা করতে চায় তাই করতে দেয় তাকে। একটা সময় জাংকুক তেকে আনড্রেস করে দেয়, তারপর নিজেও আনড্রেস হয়ে যায়। জাংকুক তে সারা শরীরে চকলেট লাগিয়ে দেয়, আর সেই জায়গাগুলো জিভ দিয়ে লিক করতে থাকে। আহ, জাংকুক, হোয়াট আর ইউ ডুইং? আই এম ইটিং ইউ ইন মাই ওয়ে, বেবি গার্ল। এই বলেই জাংকুক চকলেটটা তে গলায় লাগিয়ে সেখানে লিক করতে থাকে। তে তো পুরো পাগল প্রায় হয়ে যায়। জাংকুকের চুলটা খামচে ধরে সে। এরপর জাংকুক সেই চকলেটটা তে দুধে লাগিয়ে দেয়। সেখানে জাংকুক শক করতে থাকে আর লিক করতে থাকে। তে আরও বেশি পাগল হয়ে যায়। এরপর আস্তে আস্তে তে নাভিতে লাগিয়ে দেয়। সেখানেও জাংকুক সেম কাজটাই করে। আস্তে আস্তে তে আরেকটু নিচে এসে সেখানে নিজে কিস করে যায় জাংকুক অনবরত। প্লিজ জাংকুক, আই এম বার্নিং, প্লিজ, আই নিড ইউ সো মাচ। I know, baby girl. Just wait a little bit more. I will make you feel so good that you cannot forget ever. এইভাবে জাংকুক তের সারা শরীরে কিস, বাইট, সাক আরও বেশ কিছুক্ষণ করলো। তারপর অবশেষে নিজেকে তের মধ্যে জড়ালো। তের সারা শরীরটা ঝাঁকিয়ে উঠল। তারপর জাংকুক আস্তে আস্তে মুভ করতে শুরু করলো, আর থেকে জিজ্ঞেস করলো, Are you okay, baby girl? ইয়েস, আই এম ভেরি মাচ ওকে, ইউ কন্টিনিউ। If you feel anything uncomfortable, just let me know. Don't wait, okay? ওকে। এভাবে বেশ কিছুক্ষণ ধীরে ধীরে মুভ করার পর হঠাৎ করেই তে বলল, মুভ ফাস্টার। As your wish, baby girl. Your man is always at your service. জাংকুক ফার্স্ট মুভ করতে থাকে, কারণ তে সবসময় ফার্স্ট মুভই পছন্দ করে। তাই জাংকুকও আর মানা করে না। তারা দুজনে ভালোবাসার সাগরে আরও বেশি করে ডুবে যায়।
এর মধ্যে তে জাঙ্কুকের ঠোঁটজোড়া দখল করে নেয়। জাঙ্কুকও তের সাথে সায় দেয়। তেকে কিস ব্যাক করতে থাকে। কিস ব্যাক করতে করতে তের মধ্যে ফাস্ট ফাস্ট মুভ করতে থাকে। তেও ভীষণ খুশি আর জাঙ্কুকও ভীষণ খুশি। তারা তাদের ভালোবাসার সাগরে আরো বেশি করে গভীরভাবে ডুবে যায়, যেখানে কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, বাইরে কি হচ্ছে না হচ্ছে তার সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা দুজন দুজনকে মন ভরে ভালোবেসে যাচ্ছে। রাত যত গভীর হয় তাদের ভালোবাসার গভীরতা আরও বেশি করে বাড়তে থাকে। দুজনেই উন্মাদের মতো দুজন দুজনকে ভালোবেসে যাচ্ছে। এইসবের মাঝে মাঝে জাংকুক ঠিকই মুভ করছে, কিন্তু তেও কম যায় না। তেও জাংকুককে এর মাঝে মাঝে বাইট করছে, কিস করছে। জাংকুকও তেকে বাইট করছে, কিস করছে। তপ্ত দুপুর, রোদের তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র, একটুও হাওয়া নেই। দূর থেকে ভেসে আসে কাকের কর্কর শব্দ, যেন বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে জিম আর আরিম দুজনেই। পথে পথিকক্ষম, পিচঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরীচিকায়। জিম আরিমকে বলল, শোনো আরিম, আমার সামনের মাসে লাস্ট ইয়ারের এক্সাম আছে, তুমি আজকেই আমাকে বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকেলে বলছি। ভাবলে কিন্তু চলবে না, মা আজকে দুপুরে ফিরবে, আমাকে বাড়ি যেতেই হবে। বিষয়টা বুঝতে পেরেছে আরিম। এই তো জীবন পরিবারের বাকি সদস্যরা দুদিনের জন্য বাইরে গেছে, আজকেই ফিরে আসবে, জিমকে যেতেই হবে। আরিম অমত করল না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবাসে এটাই তার জন্য যথেষ্ট, আর কি লাগে। এখন তার পড়াশোনায় সুবিধা করে দেওয়া উচিত।